আচ্ছা, যে বইটা লয়ে আজকে কথা কমো, এটার প্রকাশনীরে আমার একটাই মেসেজ দেওয়ার আছে, এবং কেন দিতেছি এটা ভিডিওটা পুরো দেখলে ট্যাপ পাইবেন। এই প্রকাশনীটা এটাই ডিজার্ভ করে এই বইটার কারণে। এই বইটার লগে চরম অবিচার করছে এই প্রকাশনী এবং প্রকাশক। কোন প্রকাশক সেটাও কয়ে দিন। আজকে যে বইটার ব্যাপারে কথা বলুম, এই বইটা যে প্রকাশনী থেকে আসছে, এই প্রকাশনীর সুনাম সব জায়গায় শুনতে পাইবেন, বাট আমার এই প্রকাশনীটার ব্যাপারে কিছু কমপ্লেন আছে। তো আমি একটা কাজ করি, আমি বইটার ব্যাপারে আগে কথা বলি, প্রকাশনীর ব্যাপারে পরে কথা বলি। তো এখন ব্যাপার হইতেছে গিয়া, যে বইটা নিয়ে কথা বলুম, এই বইটা বাইর হয়েছে বেশ আগে। এটা গত বইমেলার আগ দিয়ে মনে হয় বের হয়েছিল, দ্যাট মিনস 2025 সালের আগ দিয়ে বের হয়েছিল। তো বইটা বেশ কয়েকজন এটা নিয়ে কথাবার্তা বলছে ওই সময়, বাট দীর্ঘদিন হয়েছে এই বইটা নিয়ে কেউ কথা বলে না। তো বইটা হইতেছে অপবিবর্তন, রাফাত শামসের। তো বইটা আমি খুব সময় নিয়ে খুব খুঁটায় পড়লাম। বইটা আমি 2বার পড়ছি গত এক সপ্তাহের মধ্যে। বইটা আমি 2বার রিড দিছি, যে কিছু মিস করলাম নাকি, কোনো জায়গায় কোনো পয়েন্ট মিস করে গেলাম বা কোনো কিছু ঝামেলা করে ফেলালাম কি না। তো এখন বইটার ব্যাপারে যদি কথা বলি তাহলে, এবং এটা যদি জনরায় ফেলি, জনরাটা সায়েন্স ফিকশন বলতে পারেন, বাট এরকম সায়েন্স ফিকশন আমি দীর্ঘ সময়ের মধ্যে পড়ি না। আর অ্যাটলিস্ট মৌলিক সায়েন্স ফিকশন, এটা কিন্তু কোনো অনুবাদ না, অপবিবর্তন, এটা একটা মৌলিক সায়েন্স ফিকশন। এটা এরকম ধরনের সায়েন্স ফিকশন আমি রিসেন্ট টাইমসের মধ্যে কখনো পড়ি নাই। এখন এটা ডিফারেন্ট কী কারণে, সায়েন্স ফিকশন তখনই আমার কাছে এনজয়েবল হয়, এটা আমার অভ্যাসের কারণে। কার কীরকম লাগে আমি জানি না, আমি আমার অভ্যাসটা বলতেছি। সায়েন্স ফিকশন আমার কাছে তখনই এনজয়েবল লাগে যখন সায়েন্স ফিকশনের রুটটা, মানে শেকড়টা, এটা যখন মোটামুটি আমাদের চেনা বাস্তবের মধ্যে প্রথিত হয়। এখন প্রথমেই যদি সায়েন্স ফিকশন শুরু হয়, যেরকমটা আপনাদের মোহাম্মদ জাফর ইকবাল স্যার করেন, জাফর ইকবাল স্যার ঠিক আছে, উনি কেপেবল রাইটার, ওনার সায়েন্স ফিকশন আমার কখনোই জুত লাগে না। কি জন্য? কারণ আমি অনেক ছোটোবেলায় রাশিয়ান সায়েন্স ফিকশন পড়া ফেলাইছি। তো জুল ভার্ন, আলেকজান্ডার বেলায়েভ, এদের লেখা পড়ার পরে এই জাফর ইকবাল স্যারের লেখার তেমন একটা জুত লাগে না। তো উনি যেটা করতেন প্রথমেই, যে এখন থেকে 1000 বছর 2000 বছর পরের কথা, তারপর প্রত্যেক লাইনে লাইনে কপোট্রন, পজিট্রন, কোয়ান্টাম, এইসব শব্দ হান্দায় দিলেই মনে করে যে সায়েন্স ফিকশন হয়ে গেল। বাট আমার কাছে সেটা না। আমি পছন্দ করি আলেকজান্ডার বেলায়েভের উভচর মানুষের মতো সায়েন্স ফিকশন। তো ওইখানে ব্যাপারটা কি, ওখানে কাহিনিটা অ্যাকচুয়ালি খুব হিউম্যান, এবং যেই সময়ে যে টাইম লাইনে ঘটনাটা মোটামুটি আমাদের আশেপাশের টাইম লাইনে ঘটনা ঘটে। ধরেন আমাদের থেকে 10-20 বছর এদিক ওদিক হয় এরকম। তো এই কাহিনিটা আমাদের ঠিক খুব চেনা একটা সময়, এবং আমাদের খুব চেনা সময়, খুব চেনা চরিত্রর আশেপাশেই ঘটতেছে। তো কাহিনিটা যদি আমি ছোটো করে বলতে গেলে, কাহিনিটা হইতেছে যে বাংলাদেশের কিছু পলিটিশিয়ান এরা মিলা একটা সিক্রেট প্রজেক্ট চালাইতেছে। তো এখন এই জিনিসটা আমরা সবাই মোটামুটি জানি, যারা টুকটাক নন ফিকশন পড়ি বা টুকটাক ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি নিয়ে পড়ছি, যে প্রকৃত ইনোভেশন বা বড় বড় ইনোভেশনগুলো, মানব জাতির সবচেয়ে বড় বড় ইনোভেশনগুলো তখনই হয়েছে যখন কোথাও না কোথাও যুদ্ধ লাগছে। বড় বড় যুদ্ধের সময় বড় বড় ইনোভেশন হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা বিভিন্ন যে মার্ভেল এবং ডিসির মুভিগুলোতে দেখছি, যে সুপার সোলজার যে কনসেপ্টটা, সুপার সোলজার ডেভেলপ করার যে কনসেপ্টটা, এটা বহু জায়গায় এক্সপ্লোর করা হয়েছে, বহু জায়গায় এটা মানে চিন্তা ভাবনা করা হয়েছে, বহুভাবে এই জিনিসটা ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, বা বহুভাবে এটা ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার কথা হইতেছে যে এই জিনিসটা যদি বাংলাদেশের পটভূমিতে কখনো হয়, তো এখানে এইটা পটভূমিটা কাইন্ড অফ ওরকম, যে বাংলাদেশের কিছু পলিটিশিয়ান মিলা এরকম একটা সুপার সোলজার প্রজেক্ট রান করতেছে। তারা চাইতেছে সুপার সোলজার্স আসুক, যে কোনোভাবে যদি বাংলাদেশে এরকম সুপার সোলজার তৈরি করা যায় বা সুপার মার্সেনারি তৈরি করা যায়। তো এখন এখানে যেই সাবজেক্টগুলো তৈরি করা হয়েছে, কয়েকটা বাচ্চা সাবজেক্ট তৈরি করা হয়েছে। তো এখান থেকে এই বাচ্চাগুলোর ট্রান্সপোর্ট করার সময় একটা বাচ্চা ফ্রিজিং ভ্যান একদম লাশবাহী একটা ভ্যান থেকে ভাঙা বাইর হয়ে যায়। তো এই বাচ্চাটাই হইতাছে এই উপন্যাসের মূল চরিত্র। তো এর নামটা আমি বললাম না, নামটা আপনারা পড়ে নিয়েন। তো এখান থেকে এই বাচ্চাটারে এখন সিক্রেট এজেন্টস, তারপর বিভিন্ন মার্সেনারি, গভর্নমেন্ট এজেন্টস, এই রাজনীতিবিদদের লেলায় দেওয়া যে মার্সেনারিজ, তারা এখন হান্ট করে বেড়ায়, তারা এটা শিকার করার চেষ্টা, বা তারা আবার তারা ক্যাপচার করার চেষ্টা করতেছে বা ডিস্ট্রয় করার চেষ্টা করতেছে। এখানে আরও বিভিন্ন চরিত্র জড়ায় পড়ে। তো এই উপন্যাসটার সবচেয়ে বিশেষত্বটা হইতেছে যে রাজনীতিবিদদের ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, একদম খুব রিয়েল লাগবে আপনাদের কাছে। রাজনীতিবিদদের ব্যাপারে আমরা যে জিনিসটা আমরা ইমাজিন করি, বা যেরকমটা আমরা পত্রপত্রিকায় তাদের ব্যাপারে যে রিপোর্টগুলো পড়ি, এখানে যে রাজনীতিবিদগুলোর যে ক্যারেক্টার এখানে চিত্রণ করা হয়েছে খুব রিয়েল, আপনার কাছে খুব বাস্তবিক লাগবে। তো এই জিনিসটা আরও হিট করে আরও বেশি। তো এখানে
মূল যে চরিত্রটা সে সুপার সোলজার হিসাবে তারে ডেভেলপ করা হইতেছিল, তো তার অবশ্যই সে শক্তি ধরে অনেক বেশি, সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তি ধরে, অনেক বেশি তাড়াতাড়ি রিকভারি হয়, অনেক বেশি তার স্ট্যামিনা, এন্ডুরেন্স সব মিলায় সে সুপার সোলজার, মানে একটা মানুষের চেয়ে অতি মানবিক কিছু। তো এখানে যেমন মানে নায়কোচিত ক্যারেক্টারে যেরকম এরকম একটা ক্যারেক্টার আছে, বিপরীতে ঠিক সেই ধরনের ভিলেনগুলোও আছে, মারাত্মক মারাত্মক ভিলেন। মানে 3টা ভিলেনের নাম এখানে অবশ্যই বল, 4টা ভিলেনের কথা আমি বলবো, যে 4টা ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং। প্রথম ক্যারেক্টার হচ্ছে রেজা, সে একটা মার্সেনারি। দ্বিতীয় যে ক্যারেক্টারটা, এর নাম হচ্ছে ওপর মহল, মানে এই হচ্ছে একদম মানে টপ লেভেল গডফাদার টাইপের, তো ওপর মহল। তো এই ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। আরেকটা নৃশংস ক্যারেক্টার আছে, এর নাম হচ্ছে নিয়াজ মোর্শেদ। আর আরেকটা ক্যারেক্টার আছে, এটা খুবই ইন্টারেস্টিং, আর একটা দারুণ রিডেমশন আর্কও আছে, এটা আমি রিভিল করতে চাইছি না, আপনার পরে নেন। এর নাম হচ্ছে আহনাফ আসগর। তো 4টা দারুণ ভিলেনাস ক্যারেক্টারও আছে এরকম সুপার সোলজারের এগেনস্টে। তো এই জিনিসটা, এই দারুণ ব্যালেন্সটা মানে একটা সায়েন্স ফিকশনের মধ্যে যে আনা সম্ভব, এবং এটা আমি এটা একটু শুধু সায়েন্স ফিকশন বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি গ্যাংস্টার সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার বলতে হবে। এটার মধ্যে গ্যাংস্টার এলিমেন্টস আছে, সায়েন্স ফিকশন তো আছেই যথেষ্ট পরিমাণে, যতটুকু দরকার ততটুকুই আছে, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাকশন আছে। এবং এই বইটা একেবারে ছোটদের জন্য না ভাই, এটা একদম অ্যাডাল্টদের জন্য। এখানে প্রচুর অ্যাডাল্ট থিমস আছে, মানে মোটামুটি একদম বড়দের, একদম খুব বড়দের জন্য, প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য এটা উপযোগী। তো চিন্তা করেন যে আমাদের মানে বইটা পড়ে মনে হবে যে এরকম কোথাও মনে হয় হয়তো বা এরকম মানে এরকম সুপার সোলজার তৈরি করা, এরকম সিক্রেট প্রজেক্ট হয়তো বা রান করা সম্ভব হইতে পারে। এই জিনিসটা রাফাত শামস হি মেক্স ইট বিলিভেবল। এখন যে কারণে হয়তোবা বইটা অনেকে ইগনোর করে গেছেন, বা যারা পড়ছেন তারা হয়তো বইটা নিয়ে কথা বলেন, বা আমার কাছে যেটা মনে হচ্ছে যে জায়গাগুলো ইমপ্রুভ করা সম্ভব, সেটা হচ্ছে বইটার কলেবর বেশ বড়, একদম কাটায় 400 পেজের বইটা, একদম কোনোভাবে ছোট বই বলা যাবে না। প্রোডাকশন মোটামুটি ভালো, প্রচ্ছদটাও বেশ মানানসই হয়েছে। প্রচ্ছদটা আরেকটু ডার্ক হলে ভালো, কারণ সাবজেক্ট ম্যাটারটা যথেষ্ট ডার্ক। প্রচ্ছদটা আরেকটু ডার্ক হলে আমি এটা প্রেফার করতাম। এই ব্রাউন এবং হোয়াইট কালারটা যে মানে ব্রাইট একটা ভাইব দিচ্ছে, ওই জিনিসটা মানে এটা ডার্ক কাহিনীর সাথে অ্যাকচুয়ালি যায় না, এটা প্রচণ্ড ডার্ক একটা কাহিনী বলতে গেলে। তো প্রচ্ছদটা আরেকটু ডার্ক এবং অমিনাস হলে আমি পছন্দ করতাম। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে প্রচুর ক্যারেক্টার্স আছে এবং কিছু সাবপ্লট আছে যেটা একটু বেশি ড্র্যাগ করা হয়েছে, একটু বেশি টানা হয়েছে। ওই জিনিসগুলো, ওই মেদগুলো যদি ছেটা দেওয়া হইতো, বইটা যদি ধরেন মোটামুটি 30-40 পেজ বা ধরেন 50 পেজে যদি কমানো হইতো, তাহলে হয়তো বা একটু মানে যেটা আমরা মুভির ক্ষেত্রে বলি যে টাইট স্ক্রিন প্লে, তো এটা যদি মানে আরেকটু সম্পাদনা করে, গঠনমূলক সম্পাদনা করে যদি মোটামুটি 40-50 পেজ কমানো হইতো, তাহলে এটা আরও ফ্যান্টাসি হতো। বইটা অলরেডি খুবই দারুণ, বাট মার্কেটেবিলিটির কথা যদি বলি, তাহলে এটা হয়তো বা আরেকটু বেটার হতো জিনিসটা পড়তে। বাট আমি এটা কোনোভাবে বলতে, এটা আমি হাইলি নিটপিকিং, আমি একদম খুব উচ্চ লেভেলের নিটপিকিং করে জিনিসটা বলতেছি, এটা একেবারে ম্যান্ডেটরি কোনো কিছুই না। স্টিল এই বইটা যা আছে, এটার মধ্যে যা আছে ফ্যান্টাস্টিক। তো এবং ওই যে সাবপ্লটগুলো হয়তো বা আরেকটু কমাই যায়, এবং যেটা কারণ যেটা হয়েছে যে সেন্ট্রাল যে ক্যারেক্টারটা, যে সিক্রেট সোলজার, যে ছেলেটা, যে বাচ্চা ছেলেটা পালায় গেছে এবং সে আস্তে আস্তে বড় হইতেছে, এই ক্যারেক্টারটা এই সাবপ্লটগুলোর কারণে একটু শ্যাডোতে পড়ে গেছে। তাকে আরেকটু প্রমিনেন্স দিলে, তার ক্যারেক্টারটা আরেকটু ডেভেলপ করতে দিলে আরেকটু বেটার হতো। এটা রাইটারের প্রতি আমার নোট, এটা রাফাত শামস ভাই হয়তো বা যদি ভিডিওটা দেখেন তাহলে খেয়াল করবেন। এখন বইটা ফ্যান্টাস্টিক, বইয়ের ব্যাপারে কথা শেষ। এখন আমি আসি প্রকাশনীর ব্যাপারে। প্রকাশনীর ব্যাপারে যেটা বলতে হইব, সেটা হচ্ছে প্রকাশনীর ব্যাপারে আমার ক্ষেত যেটা, যে এই প্রকাশনীর একজন প্রকাশকরা আপনারা হয়তো দেখবেন যে সমস্ত যত বই রিলেটেড গ্রুপ আছে, সব ধরনের গ্রুপে সে খুব অ্যাক্টিভ। তো যেমন মুবিনরা এখন দেখবেন যে রিসেন্টলি ঋদ্ধ প্রকাশ থেকে নতুন একটা বই আসছে, অন্তর্ঘাত নাম। তো অন্তর্ঘাত এটা এসপিওনাজ থ্রিলার, তো বইটা খুব ভালো হবে, আমি এটার ব্যাপারে খুবই আশাবাদী। বইটার ব্যাপারে টুকটাক যা শুনছি পজিটিভ ঠিক আছে, বাট ব্যাপার হলো মুবিনরে সমস্ত গ্রুপে এই অন্তর্ঘাত বইটা যেভাবে প্রমোট করতে দেখতেছি, অপবিবর্তন বইটা কিন্তু আমি ওইভাবে প্রমোট করতে দেখি নাই। আর মুবিন যেটা সবসময় ক্লেম করে যে সম্পাদনা অনেক সময় দেয়, হ্যান ত্যান হাবি যাবি, তো ভাই এটাতে বানান ভুল আছে, টুকটাক যথেষ্ট পরিমাণ বানান ভুল আছে, সম্পাদনায় কিছু জায়গায় গাফিলতি আছে, এটা খুব বেশি না, টলারেন্সের বাইরে না, বাট আছে। হৃদয় প্রকাশ থেকে আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি না। তো আমার কথা হলো যে তুমি অন্তর্ঘাত নিয়ে যে পরিমাণ লাফাইতেছো মুবিন, তুমি অপবিবর্তনের মতো বই না তো ওরকম তোমার লাফাইতে দেখলাম, অথচ এই বইটা স্পটলাইট ডিজার্ভ করতো। এই বইটা এর চেয়ে অনেক বেশি, এইটা যে পজিশনে আছে এই বইটা, এবং এই বইটা যেভাবে গেছে, যেভাবে মার্কেট করা হয়েছে, তার চেয়ে অনেক বেশি হাইপ ডিজার্ভ করতো। বিকজ আমার মতে বিগত বেশ কয়েক বছরের মধ্যে, বিগত বেশ কয়েক বইমেলায় যতগুলো সায়েন্স ফিকশন, মৌলিক সায়েন্স ফিকশন থ্রিলার বাইরে হয়েছে, এর মধ্যে এইটা দ্য ভেরি বেস্ট, একদম টপ 3 এর মধ্যে এটা অবশ্যই থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা, এই ধরনের সায়েন্স ফিকশন আমরা এই পর্যন্ত পাই নাই। এক নম্বর হচ্ছে অ্যাডাল্ট সাবজেক্টস,
প্রচুর পরিমাণে অ্যাকশন সব মিলায় এই ধরনের অ্যাকশন থ্রিলার আমরা পাইনি। আশেপাশে প্রচুর লোক দেখতেছেন, এদের কোনো কাজ কাম নাই, তো এরা এমনি খাড়ায় থাকে উদয়, তো এরা থাকবে, কিছু করার নাই, পাবলিক প্লেসে শ্যুট করতে গেলে এই প্রবলেমটা হয়। এনিওয়েজ, তো ফোকাস অন দিস, আমার কথা হলো লেটস ফোকাস অন দিস। আমার যেমনি হোক এই বইটার ব্যাপারে এই বইটার উপরে ফোকাস আনতে হইব। তো আমার কথা হলো যে মুবিন, তুমি যে কাজটা করছো এই বইটার প্রতি যেটা করছো, ডেফিনেটলি তুমি এটা জাস্টিস করো নাই। তোমার উচিত ছিল এই বইটার আরও মার্কেট করা, এইটার সম্পাদনায় আরও সময় দেওয়া উচিত ছিল, এটা আরও টাইট হইতো এবং আরও মানে বলতে গেলে যুগান্তকের একটা সায়েন্স ফিকশন হইতে পারতো, এই পটেনশিয়াল এটার মধ্যে ছিল। আর রাফাত শামস ভাইয়ের লেখনী দুর্দান্ত, খুবই ঝরঝরে, পড়তে দারুণ লাগে। আরেকটা জিনিস হচ্ছে রাফাত শামস ভাই খুব সাটল ওয়েতে ডার্ক হিউমার ইনফিউজ করেন, এই জিনিসটা সায়েন্স ফিকশন রাইটারদের মধ্যে বেশ বিরলই বলতে গেলে। তো এই ধরনের রাইটারে তুমি অবহেলা করে ফালা রাখছো আর তুমি লাফাইতেছো অন্তর্ঘাত নিয়ে, তো এটা আমার তোমার প্রতি একটা খেদ থাইকেই যাবে। তো তুমি যেটা করছো এই বইটার প্রতি, এটা অবিচার হয়েছে, এটার পুরা দোষ আমি মুবিনরেই দেবো। এটা মুবিন বা হৃদ্যপ্রকাশের যেই মাথা আছেন, যেই এটা করছেন, এটা পুরা দোষ আমি তার উপরে এই বইটার এভাবে ফালা রাখার জন্য। এখন আসল কথা হলো এই বইটার এখন আমি যেটা শুনছি, বইটার অল্প কিছু কপি আছে, মনে হয় 20-30 কপির মতো বাকি আছে, এবং মোস্ট প্রবলি এটা খুব ছোট একটা লটই করা হয়েছিল, যারা যারা কিনছেন তারা পাইছেন, যারা কিনে নাই তারা পান নাই, এবং বইটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং এটা মোস্ট প্রবাবলি শেষ হয়ে গেলে আর রিপ্রিন্ট হবে না, কারণ এটা ওই ধরনের সাড়া ফেলতে পারে নাই। এবং এই যে যারা যারা আছেন, যারা যারা এই বইটা কিনছেন, যারা পড়ছেন, এবং মুবিন আবার বিভিন্ন বুক ইনফ্লুয়েন্সাররা এই বইটা পাঠাইছে, তারা এটার বইয়ের ব্যাপারে যা যা বলছে ওইটা শুই না তো আপনার এই বই পড়তে মনে চাওয়ার কথা না, অথচ বইটা ফ্যান্টাস্টিক ছিল। আমি এত দেরি করে বইটা পড়ছি, এটা আমারই আফসোস লাগছে যে এই বইটা আমি এত দেরি করে কেন পড়লাম, এটা আমার আরও আগে পড়া উচিত ছিল। তো আমার হলো যে আমি চাই যে বইটা শেষ হইলে এটা রিপ্রিন্ট আর না হোক। এই ধরনের থ্রিলার পাঠক যারা আছেন, আমার মনে হয় না এই ধরনের থ্রিলার আপনারা ডিজার্ভ করেন, এবং যারা এই বইটারে নেগলেক্ট করছেন তাদের প্রতি আমার খেদ থেকে আমি এই জিনিসটা বলতেছি, আমার আফসোস থেকে এই জিনিসটা আমি বলতেছি যে আমি চাই যে এই বইটা আর না আসুক। ইউ গাইজ ডোন্ট ডিজার্ভ কন্টেন্ট লাইক দিস, ভালো কন্টেন্ট অ্যাকচুয়ালি আপনারা ডিজার্ভ করেন না। আর মুবিন, তোমার সাথে পার্সোনালি কখনো দেখা হইলে ওটার হিসাব আমি তখন নেবো, এবং আই এম রিয়েলি পিসড অফ তুমি যে কাজটা করছো, তুমি অন্তর্ঘাত নিয়ে যে পরিমাণ লাফাইতেছো, তারপর তুমি কদিন আগে সিক্রেটসের যে অনুবাদ টানলা ওইটা নিয়ে যে পরিমাণ লাফাইছো, তুমি এইটারে সেই পরিমাণ সময় দাও নাই, এবং কেন দাও নাই এটা আমি পরে তোমার কাছে ফাইন্ড আউট করুন। আজকে এই পর্যন্ত রাখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ।